বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার মিশন শুরু হয়নি এখনো। বিশ্বকাপের প্রত্যেকটা দল নিজেদের গুছিয়ে নিচ্ছে, নিজেদের স্কোয়াড নিয়ে আলোচনা করছে। যদিও আর্জেন্টিনার স্কোয়াড নিয়ে এখনো ভক্তদের মাঝে রয়েছে দ্বিধাদ্বন্দ্ব, কে খেলবেন কে বাদ পড়ছেন। সেসব বিষয় নিয়ে আজ আলোচনা হবে। 17 জুন আলজেরিয়ার বিপক্ষে লিওনেল স্ক্যালোনি আর্জেন্টিনার স্কোয়াডটি কিভাবে সাজাচ্ছেন, কারা থাকছেন প্রথম একাদশে, কারা বা বাদ পড়তে পারেন। চলুন সেসব বিষয় নিয়ে আলোচনা করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। প্রত্যেকটি দল তাদের নিজেদের মতোই সাজিয়েছেন স্কোয়াড, সাজাচ্ছেন ট্যাকটিক্স, কিন্তু এখনো আর্জেন্টিনার প্রত্যেকটা দলের মতো নেই কোনো সরগম, নেই কোনো বিশেষ প্রস্তুতি বা আলোচনা। তবে আজকে আর্জেন্টিনার সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। লিওনেল স্ক্যালোনি কিভাবে এই বিশ্বকাপে তার দলকে সাজাবেন, কিভাবে তার ট্যাকটিক্স দিয়ে আবারও বিপক্ষ দলকে বোকা বানিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের সেরা হতে পারেন। তবে একটা কথা আপনাদের মাথায় রাখতেই হবে, আর্জেন্টিনা ভক্ত হন বা অন্য যে কোনো দলের ভক্ত হন, আর্জেন্টিনার মিডফিল্ড, ডিফেন্ড বা স্ট্রাইক পজিশন যেখানেই যান, আর্জেন্টিনার সবগুলোই অল ক্লাস খেলোয়াড়, অল ক্লাস সব ফুটবলার। সেই সব বিষয় মাথায় রেখেই কিন্তু আজকের স্কোয়াডের এই অ্যানালাইসিস ভিডিওটি দেখতে হবে। আলজেরিয়ার বিপক্ষে 17 জুন সকাল 7টায় মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেখানে কোন ট্যাকটিক্সে খেলাবেন লিওনেল স্ক্যালোনি, সেটা কিন্তু এখনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে আর্জেন্টিনা ভক্তরা। কেননা বিগত ম্যাচগুলো যদি আর্জেন্টাইন ফ্যান্সরা দেখে থাকেন, আর্জেন্টিনা কিভাবে খেলেছেন, কোন স্কোয়াড সাজিয়েছেন, কাকে বাদ রেখেছেন, তাহলে কিন্তু একদমই আপনাদের মস্তিষ্কে ঘোর প্যাঁচে লেগে যাবে। কেননা এমন প্লেয়ারগুলো লিওনেল স্ক্যালোনি খেলাচ্ছেন, এমন কিছু প্লেয়ারকে একদম দলের বাইরে রাখছেন যে আপনি বুঝতেই পারবেন না বিশ্বকাপের ম্যাচগুলোতে কারা খেলবে কারা খেলছে না। চলুন সেসব বিষয় নিয়ে আলোচনা করি। লিওনেল স্ক্যালোনি বরাবরের মতোই আর্জেন্টিনা দলে 4-3-3 ফরমেশন খেলাতে পছন্দ করেন। 4 জন ডিফেন্ডারের সাথে 3 জন মিডফিল্ড এবং 3 জন স্ট্রাইকার নিয়ে সব সময়ের জন্য তিনি খেলাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। যদিও একজন স্ট্রাইকারই থাকে ফলস 9 হিসেবে এবং একজন লেফট উইং এবং রাইট উইং হিসেবেই ম্যাচের মধ্যে পরিচালিত হয়। যদিও এই জায়গায় লিওনেল স্ক্যালোনি বা লিওনেল মেসি বা আলভারেজ, লাউতারো মার্টিনেজ বা আলমাদা, এই প্রত্যেকটা খেলোয়াড়ই কে কখন কোন পজিশনে খেলছে, কখন কোথা থেকে গোল পাচ্ছে, সেটা কিন্তু ভক্তদেরও অজানা না। কারণ তারা বিশ্ব মঞ্চে যেই রকমের নাম কুড়িয়েছেন, যেই রকমের তাদের পারফরমেন্স লেভেল, সেটা কিন্তু আর্জেন্টিনাকে বরাবরের মতোই ভক্তদের কাছে দ্বিধাবন্ধ করে দেয় যে তারা কোথা থেকে গোল করছেন, কোন পজিশন থেকে। যাই হোক, এগুলো মোটামুটি প্রত্যেকটাই হাইজিন রাখে সবসময় লিওনেল স্ক্যালোনি, সেটাও বিশ্বকাপেই হতে চলেছে। একটা জিনিস আপনারা ভালো করে বুঝুন যে এর আগের ম্যাচগুলোতে লিওনেল স্ক্যালোনি কাদের খেলিয়েছেন, যারা মোটামুটি প্রত্যেকটা ম্যাচে স্টার্টিং এ শুরুই করেন না, তারাই কিন্তু দেখা যায় যে প্রস্তুতি ম্যাচগুলো খেলেছেন। তাই বিশ্বকাপের আগে প্রত্যেকটা দর্শক, প্রত্যেকটা আর্জেন্টাইন ফ্যানই কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই আছে কোন স্কোয়াড নিয়ে মাঠে নামবে। যাই হোক, আগেই বলেছি যে লিওনেল স্ক্যালোনি বরাবরের মতোই 4-3-3 ফরমেশন খেলাতে পছন্দ করে। 4 জন ডিফেন্ড, 3 জন মিডফিল্ড এবং 3 জন স্ট্রাইকার নিয়ে। 4 জন ডিফেন্ডারের মধ্যে মোটামুটি প্রথমার্ধে শুরু করতে পারে অটামেন্ডি এবং হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজ অথবা রোমেরো। এই 3 জনের মধ্যে 2 জনকে বেছে নেবেন লিওনেল স্ক্যালোনি। যদিও 3 জনই বিশ্বমানের ডিফেন্ডার, 3 জনকেই বেছে নেওয়ার মতো কোন রকমের আলাদা ট্যাকটিক্স প্রয়োজন নেই। লিওনেল স্ক্যালোনির 3 জনই সেরা, সেই হিসেবে তার পছন্দ মতো যে কোনো 2 জনকে খেলাতে পারে। তবে আমার পছন্দ হচ্ছে অটামেন্ডি ও টটেনহামের ক্রিস্টিয়ানো রোমেরোকে। লিসান্দ্রো মার্টিনেজকে লিওনেল স্ক্যালোনি প্রথমার্ধে পরেই মাঠে নামাতে পারে 60 মিনিট অথবা 70 মিনিটের মাঝখানে। যাই হোক, সেন্টার ব্যাক পজিশনে সবসময়ের জন্য আর্জেন্টিনা ফ্যানদের দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে, কেননা এই 3 জন বিশ্বমানের ডিফেন্ডার এবং এই 3 জনের মাঝখানেই যে কোনো 2 জন প্রথমার্ধে শুরু করবেন। এবং বরাবরের মতোই লেফট ব্যাক এবং রাইট ব্যাকে লিওনেল স্ক্যালোনির ধারালো অস্ত্র হাতে রয়েছে। ধারালো অস্ত্র এই জন্যই বলছি, নাহুয়েল মোলিনা আর্জেন্টাইন রাইট ব্যাক হিসেবে খেলেন তিনি। যেভাবে মাঠের মধ্যে ডিফেন্সিভ অফেন্সিভ রোল প্লে করে, সেটা কিন্তু অবিশ্বাস্য। যাই হোক, এটা কিন্তু মোটামুটি আমি নিশ্চিত বলতেই পারি যে রাইট ব্যাক হিসেবে নাহুয়েল মোলিনাই থাকছে আর্জেন্টিনার ভরসা। এবং আরো একটি ধারালো অস্ত্র কেন বলছি, লেফট ব্যাকে থাকছেন বরাবরের মতোই ট্যাগলিয়াফিকো, যেই ভয়ঙ্কর রকমের ডিফেন্স করতে পারে, সেই সাথে কিন্তু অফেন্সিভেও দারুণভাবে কাজে লাগাতে পারে আর্জেন্টিনাকে। যদিও আপনার লিওনেল স্ক্যালোনি বরাবরের মতোই রাইট ব্যাক এবং লেফট ব্যাকে কিন্তু খুব বেশি অফেন্সিভ খেলার ট্রাই করে না, তারা সবসময় ডিফেন্সিভ খেলে থাকেন। অফেন্সিভ খেলার জন্য সবসময়ের জন্যই লিওনেল স্ক্যালোনি ধারালো অস্ত্র ব্যবহার করেন মিডফিল্ডে। তার যে বিশ্বমানের মিডফিল্ড আছে, তা কিন্তু যে কোনো দলকেই ঘায়েল করে দিতে পারে। বিশ্বকাপের বিশ্বমঞ্চে বড় আসরে জিততে হলে আপনাদের মিডফিল্ড দরকার, যেটা কিন্তু সবচেয়ে বড় অস্ত্র আর্জেন্টিনার হাতেই। যাই হোক, এছাড়াও আরো অনেকেই ডিফেন্ডার আছে, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করতে চাচ্ছি না আজকে শুধু মূল প্লেয়ারদের নিয়ে আলোচনা করতে চাচ্ছি।
এবং আপনাদের জানিয়ে দিতে চাচ্ছি যে এই প্লেয়ারগুলোই মেইন ফোকাসে রেখেছেন লিওনেল স্ক্যালোনি। এখন আসি বিশ্বমঞ্চের সেই মিডফিল্ড নিয়ে আলোচনা করতে। বিশ্বকাপের আসরে যে কোনো বড় দলকে, কঠিন প্রতিপক্ষকে তছনছ করে দিতে পারে লিওনেল স্ক্যালোনির এই মিডফিল্ড দিয়েই। মিডফিল্ডে আছেন বিশ্বমানের সব ফুটবলার যারা বড় বড় ক্লাবে খেলে থাকেন এবং তাদের মার্কেট ভ্যালু আকাশ ছোঁয়া। বিশ্বকাপের আগে শেষ 5 ম্যাচে যেহেতু 4-3-3 ফরমেশনে খেলেন লিওনেল স্ক্যালোনি, সেহেতু কিন্তু 3 জন মিডফিল্ডে থাকবেন এবং সেই জায়গায় ম্যাক অ্যালিস্টার অটো চয়েস লিওনেল স্ক্যালোনির। ম্যাক অ্যালিস্টারের সাথে থাকতে পারেন প্রথমার্ধেই চেলসির এনজো ফার্নান্ডেজ, এবং এই এনজো ফার্নান্ডেজ এবং ম্যাক অ্যালিস্টারের যে একটা রসায়ন মাঠের মধ্যে দেখতে পারবেন দর্শকরা, সেটা কিন্তু ফুটবলে আরো সৌন্দর্য বাড়িয়ে দিতে পারেন। তবে এখানে আমার আরো একটি পয়েন্ট নিয়ে আলোচনা করা উচিত। শেষ 5 ম্যাচে আর্জেন্টিনা রদ্রিগো ডি পলকে মাঠে নামায়নি প্রথমার্ধে লিওনেল স্ক্যালোনি। এই জায়গায় আমার একটা প্রশ্ন রয়েই যায় যে ডি পলকে প্রথমার্ধে কেন মাঠে নামাচ্ছে লিওনেল স্ক্যালোনি, এবং বিশ্বকাপেও সে কি রদ্রিগো ডি পলকে মাঠে নামাবে প্রথমার্ধ? যাই হোক, যেহেতু শেষ 5 ম্যাচে লিওনেল স্ক্যালোনির ধারণাতে নেই রদ্রিগো ডি পল প্রথমার্ধে, সেহেতু আমি রদ্রিগো ডি পলকে প্রথমার্ধে রাখছি না। যদিও বিশ্বকাপের বিষয় কিন্তু সেটা পুরোপুরি ভিন্ন হতে পারে, সেখানে কিন্তু নামাতেও পারে। তারপরেও আমি প্রথমার্ধেই যতটুকু রিসার্চ করে জেনেছি যে আর্জেন্টিনার মিডফিল্ড সামলাবেন ভ্যালেন্টাইন বার্কো অথবা লিয়ান্ড্রো প্যারাডাইস। এই দুজনের মধ্যে যে কোনো একজন কিন্তু আপনাদের মিডফিল্ডে কিন্তু প্রথমার্ধে শুরু করতে পারে, আর দ্বিতীয় অর্ধে সাবস্টিটিউট হিসেবে ডি পলকে মাঠে নামাতে পারে লিওনেল স্ক্যালোনি। আমি এটা শেষ 5 ম্যাচের একটা অ্যানালাইসিস থেকেই বলছি। আর মিডফিল্ডের আরো দুজন যে ইম্পর্টেন্ট ফুটবলার হিসেবে আর্জেন্টিনার স্কোয়াডে রয়েছেন, সেখানে জিওভানি লো সেলসো এবং নিকো পাস। যদিও নিকো পাস কিন্তু যখন যে পজিশনে স্ক্যালোনি খেলাবেন সেই পজিশনেই খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই ফুটবলার। যাই হোক, মিডফিল্ড ডিফেন্ডার নিয়ে কিন্তু আলোচনা করা শেষ। আমি কিন্তু একটা বিষয় নিয়ে আলোচনা করিনি, সেটা কিন্তু আর্জেন্টিনার গোলকিপার। আর্জেন্টিনার গোলকিপার নিয়ে কেন আলোচনা করেনি? লিওনেল স্ক্যালোনি মোটামুটি ধরনের অটো চয়েস হিসেবেই কিন্তু এমিলিয়ানো মার্টিনেজকে আর্জেন্টিনার গোলরক্ষক হিসেবেই দেখতে চাইবে, তাই আমি এই বিষয় নিয়ে আলোচনা করিনি। তারপরেও যদি কোনো ধরনের রিপ্লেসমেন্ট বা কোনো ধরনের সমস্যা হয়, তাহলে কিন্তু জেরোনিমো রুলিকে রিপ্লেসমেন্ট করাতে পারে লিওনেল স্ক্যালোনি। যাই হোক, গোলকিপার, মিডফিল্ডার, ডিফেন্ডার নিয়ে আলোচনা করা শেষ। এবার আসি স্ট্রাইকার পজিশন। 4-3-3 ফরমেশনে যেহেতু লিওনেল স্ক্যালোনি খেলাবে, সেহেতু 3 জন স্ট্রাইকার পজিশনে খেলবেন, লেফট উইং, সেন্টার ফরওয়ার্ড এবং রাইট উইঙ্গে। যেহেতু রাইট উইঙ্গে সুস্থ থাকলে লিওনেল মেসি যে কোনো ধরনের পারফরমেন্স দিলেও তিনি কিন্তু অটো চয়েস, সেহেতু তাকে নিয়ে কোনো আলোচনার কোনো প্রশ্নই আসে না। এখন আসি সেন্টার ফরওয়ার্ডে একজন খেলবেন যে ফলস 9 হিসেবে বরাবরের মতোই আর্জেন্টিনার স্কোয়াডে খেলেন, সেখানে কিন্তু লাউতারো মার্তিনেজ অথবা হুলিয়ান আলভারেজকে খেলাতে পারে। যদিও শেষ ম্যাচগুলোতে হুলিয়ান আলভারেজকে আমরা স্কোয়াডে দেখিনি, কোথায় আছেন, কিভাবে আছেন, ইনজুরিতে আছে কিনা সেটাও কিন্তু প্রকাশ করেনি লিওনেল স্ক্যালোনি। এটা একটা রহস্য তার স্ক্যালোনির এই ট্যাকটিসে। যাই হোক, সেন্টার ফরওয়ার্ডে মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ অথবা যদি নামায় তাহলে আলমাদাকে খেলাতে পারে। তবে লেফট উইঙ্গে আর্জেন্টিনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে একটু দুর্বলতা আছে আর্জেন্টিনার। এই পয়েন্টে কোন ফুটবলারকে খেলাবেন লিওনেল স্ক্যালোনি, সেটা কিন্তু এখনো বরাবরের মতোই প্রশ্ন রয়ে যায়। বরাবরের মতোই পুরো ম্যাচ যদি লিওনেল মেসি খেলেন, তাহলে কিন্তু সিমিওনেকে মাঠে নামাতে পারবে কিনা লিওনেল স্ক্যালোনি, সেটা কিন্তু বড় বিষয়। তবে যদি মাঠে নামাতে হয়, তবে তাকে রাইট উইং পজিশন ছেড়ে লেফট উইঙ্গে খেলতে হতে পারে, এবং লেফট উইঙ্গে সবচেয়ে বড় অস্ত্র হতে পারে এই হিসেবে লিওনেল স্ক্যালোনির লেফট উইঙ্গে মিডফিল্ডের আলোচনা থেকে সরে এসে ভ্যালেন্টাইন বার্কো অথবা থিয়াগো আলমাদাকে খেলাতে পারে লিওনেল স্ক্যালোনি। যাই হোক, লেফট উইঙ্গে কিন্তু মোটামুটি ধরনের ইয়াং ফুটবলার নিয়েই মাঠে নামবে লিওনেল স্ক্যালোনি। ভ্যালেন্টাইন বার্কো অথবা থিয়াগো আলমাদা শুরু করতে পারেন প্রথম একাদশে। তবে আমার কাছে মনে হচ্ছে এই বিশ্বকাপে প্রথমার্ধে শুরু করতে পারে লেফট উইঙ্গে ভ্যালেন্টাইন বার্কো, এবং যদি পরে রিপ্লেসমেন্ট করা হয়, ছাপ করা হয় 65 মিনিট অথবা 70 মিনিট পর, সেখানে কিন্তু লেফট উইঙ্গে থিয়াগো আলমাদাকেই দেখতে পারে আর্জেন্টাইন ফুটবল ভক্তরা। যাই হোক, এই ছিল ফরমেশন এবং স্কোয়াড নিয়ে। এই স্কোয়াড নিয়ে পরবর্তী ম্যাচে বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা, এবং প্রথম এই ম্যাচটি জয় সূচক শুভ সূচনাই করতে চায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।